জামাতের আমিরের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ হাসিনা প্রতিদিন সকাল থেকে মিথ্যা শুরু করত, জামাতের আমির সকাল থেকে মিথ্যা দিয়ে শুরু করে। জি, আমি একটু যেতে চাই রাশেদ খান, যদি এভাবে বলি, রাশেদ খান বিএনপির 3 মাস হানিমুন পিরিয়ড চলছে। বিএনপি বেশ ভালো কিছু কাজ করেছে, যেটি ডক্টর শিববির আহমেদ তিনিও নিজেও বলছেন যে ইতিবাচক অনেকগুলো কাজ আছে। নেতিবাচকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের মধ্যে নেতিবাচক একটা প্রভাব আছে, যে কারণে জনগণের ট্রাস্টের একটা ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন। আপনি একজন বিএনপি নেতা হিসেবে আপনি কি মনে করবেন আপনারা কতটা সফল? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সাব্বির ভাই তো সরকারের মূল্যায়ন করলেন কিছুটা পজিটিভভাবে এবং অনেকটা নেতিবাচকভাবে। তাকে ধন্যবাদ জানাই যে তিনি সমালোচনা করেন এবং সেটি যৌক্তিকভাবে, আবার মাঝে মধ্যে এমন বয়ান উৎপাদন করেন যেটা আমার কাছে মনে হয় যে মিথ্যা বয়ান উৎপাদনের মতন। মানে একটা তথ্য নিজের মতন করে আবিষ্কার করেন যে তথ্যের আসলে বাস্তবতা অনেক সময় আমি দেখেছি নাই। তো যাই হোক, আমি যদি মূল্যায়ন করি 3 মাসে অপোজিশন হিসেবে জামাত ইসলাম কী ধরনের ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে আমি জামাত ইসলামকে বিরোধী দল হিসেবে 100-র মধ্যে 10 দিব। কেন? আমি যদি এক কথায় উত্তর দিই, তাদের একজন এমপি, নিশ্চয়ই আপনি জানেন, তিনি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রীর পাশে কেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে। এক কথায় উত্তর আপনি বুঝে নেন, তাদের অধিকাংশ এমপি হলো এইরকম। মানে কি তাদেরকে অদক্ষ বলছেন না অযোগ্য বলছেন? অদক্ষ নাকি অযোগ্য এই উত্তরের মধ্যেই তো আছে, সেটা আপনিই বুঝে নেন সাংবাদিক হিসেবে। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন এই দেশ পুনর্গঠনের। বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম চেষ্টা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু অল্প সময়ের মধ্যেই ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে এই বাংলাদেশের যতটুকু পরিবর্তন হয়েছে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। এখন 16 বছর ধরে যে দেশটা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল, সেই দেশটাকে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করতে ব্যর্থ হয়েছে। বাকি দায়িত্ব কার? আবারও বিএনপির কাঁধে এই দায়িত্ব এসেছে। যেমনিভাবে দেশের জনগণ সিপাহী বিপ্লবের মাধ্যমে সরকারের সমস্ত কাজগুলো কি আসলে কোনো কাজ? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বলবো, তার আগে আমার বক্তব্য পুরোটা শেষ করি। যেমনিভাবে এদেশের জনগণ সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে দায়িত্ব দিয়েছিলেন, ঠিক গণঅভ্যুত্থানের পরে যে সময় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলো, এদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের হাতে সেই দায়িত্ব দিয়েছেন। বিএনপি সেই দায়িত্ব আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ যথাযথভাবেই পালন করবে। কিন্তু কথা হলো, যদি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদের অপোজিশনে যারা আছে তারা করে, সেক্ষেত্রে আসলে কি বিএনপি বা দেশের জনগণ সফল হতে পারবে? এখন বিএনপির সফলতা ব্যর্থতা সেটা পরের বিষয়, কিন্তু এদেশের জনগণ যদি ব্যর্থ হয় দেশ পুনর্গঠনে, তাহলে তার দায় সব থেকে বেশি জামাত ইসলামকে নিতে হবে। কারণ দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা, তিনি শপথ নেওয়ার আগে তিনি গিয়েছেন জামাতের আমিরের বাসায়, তিনি গিয়েছেন নাহিদ ইসলামের বাসায়, তিনি গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায়। তার যে আন্তরিকতা, সবাইকে নিয়ে পথ চলো, এই যে সবাইকে নিয়ে তিনি চলতে চান, এইটা জামাত ইসলাম মানতে পারছেন না। জামাতের আমিরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কেন আমার বাসায় আসলো? আমার কাছে মনে হয় মনের মধ্যে এই প্রশ্নটা, যে প্রধানমন্ত্রী কেন আমার বাসায় আসলো, আমি যেতাম নাকি, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু ওই যে একটা ইতিবাচক পলিটিক্স শুরু করলেন, এইটা তো এইটার মাধ্যমে তো বিএনপির জনপ্রিয়তা। একটু করে থামাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন আসলে একটা বিরোধী দল একসাথে 10 দিবেন, মানে তারা আমি ধরে নিচ্ছি আচ্ছা অযোগ্য বা অদক্ষ একটা বিরোধী দল, তো সেক্ষেত্রে বিএনপির জন্য সুবিধা না? যেমন 91-96 নির্বাচনে যে আমি বলি শেখ হাসিনা বলেছেন তাদেরকে আমরা 2 দিনও শান্তিতে থাকতে দিব না, হরতাল অবরোধ করবে, সেক্ষেত্রে এই বিরোধী দল আপনাদের জন্য ভালো হয়েছে না? দেখেন, শেখ হাসিনা যে কথা বলেছিল, বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না, একই কথা জামাত ইসলাম বলছে, আমরা চাইলে 16 দিনের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটাইতে পারি। পার্থক্য কোথায়? জামাতের আমিরের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ হাসিনা প্রতিদিন সকাল থেকে মিথ্যা শুরু করত,
জামাতের আমির সকাল থেকে মিথ্যা দিয়ে শুরু করে। জি জামাতের আমিরের আচরণ আর বক্তব্য আর শেখ হাসিনার আচরণ আর বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। দেখেন, বিএনপি সরকার এই 3 মাসে কি কি করেছে সেটা আপনিও জানেন, আমিও জানি। নতুন করে একই গান আমি প্রতিদিন গাইতে চাই না। তাহলে এটা দৃশ্যমান। আমি একটু বলি, জি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমন উন্নতি হয়েছে? দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে অবনত হয়েছিল, শেখ হাসিনা সরকারের সময় যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, সেই একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এটাকে তো উন্নত করতে সবার সহযোগিতা দরকার। এই সময় তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় একই কথা শুনেছি। না, আপনি তো যে একই কথা শুনবেন। এর কারণটা কি? কারণ বিএনপি সরকার বয়স কয়দিন? 3 মাস। আপনি নিজেই তো বলতেছেন 3 মাসে একজন শিশু হাঁটতে পারে? বলেন পারে? না, এটা তাকে শিশু বড় না, হইতে, এটা তো- বুঝতে, এটা তো জানতে রাষ্ট্র সময় দিতে ক্ষমতা। হয়। জি। হ্যাঁ, রাষ্ট্র। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি 18 মাসে এই রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করতে পারতো, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতো না, বিএনপির জন্য সহজ হতো। তারপরেও তারা ব্যর্থ হলেও বিএনপি সরকার এই 3 মাসেও অনেক কিছু করতে পারত যদি জামাত ইসলাম পথের কাটা না হতো। জামাত ইসলাম প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করছে। আপনারা 9 মাসে আলোচনা করেন নাই ঐক্যমত কমিশনে সংবিধান নিয়ে, জুলাই জাতীয় সনদ নিয়ে? এখন নতুন করে কেন আলোচনা? সেখানে ফাইনাল হয়েছে। এটা তো উনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে তার রাজপথে। নেভার, শোনেন আমার কথা শোনেন। সেখানে ফাইনাল হয়েছিল যতটুকু আমরা ঐক্যমতে এসেছি সবাই মিলে, যেই ক্ষমতায় যাক না কেন এতটুকু আমরা বাস্তবায়ন করব। আর অতিরিক্ত যার চাপা আছে সেটা সেই দল ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। তার মানে কি? বিএনপি বলেছিল যে আমরা যতটুকুতে সম্মত হয়েছি সবাই মিলে আমরা এতটুকু ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করব। আপনাদের ইস্তেহারে দেন যে আপনারা ক্ষমতায় গেলে বাকিটা বাস্তবায়ন করবেন। এইটাই তো মূল কথা। এমনকি দেখেন, প্রথম আলো সাক্ষাৎকারে জনাব আলী রিয়াজ স্যার একই কথা বলেছেন। তিনি তো ঐক্যমত কমিশনের প্রধান ছিলেন, তাই না? কিন্তু প্রধান ছিলেন, তিনি বললেন তারপরেও জামাত ইসলাম মিথ্যাচার বারবার করেই যাচ্ছে। আরে ভাই, মিথ্যাচার কেন? বিএনপি যতটুকু বিষয়ে সম্মত হয়েছে বিএনপিকে এতটুকু বাস্তবায়ন করার সুযোগ দেন। রাষ্ট্রের 80% পরিবর্তন হয়ে যাবে। কিন্তু জামাত ইসলাম আপনি পরের বার ক্ষমতায় আসেন, এসে আপনি বাকি 20% করেন, মাত্র 5টা বছর। জি, আপনি ধরে নিলাম 10 বছর। এত অস্থির কেন ক্ষমতায় যাওয়ার জন্য? স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা উনি দিলেন যে একসময় তারা বলেছেন গণভোট অন্তহীন বা জুলাই সনদ অন্তহীন, প্রতারণার দলিল, আবার নির্বাচন দেবে না দেখে আমরা তাদের সবগুলো কথা মেনে নিয়েছি, এই যে মানে উনিও বলছেন যে এটা একটা এক ধরনের প্রতারণা। দেখেন, তাহলে কোনটা ধরবো? অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে নির্বাচন দিতে চায়নি এবং আসিফ মাহমুদ তার প্রমাণ। তিনি নিজেই বলেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ডিপ স্টেট বলেছিল যে 29 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকেন। একটা প্রতারণা এবং একই সাথে চক্রান্ত ছিল। এখন বিএনপিকে তো এই চক্রান্ত ভেদ করতে হবে। সেক্ষেত্রে বিএনপি ওই সময় যা বলেছে এখনো একই কথা বলছে। বিএনপি দেখেন, যে সময় গণভোটের মানে একই কথা বারবার বলতে হয়, তো আমি বিরক্ত হচ্ছি। জামাতের মিথ্যাচারের কারণে এই কথাগুলো বলতে হচ্ছে। বিএনপির মহাসচিব যে সময় গণভোট অধ্যাদেশ জারি করা হলো, তিনি কি বললেন? তিনি প্রতিবাদ জানিয়েছিলেন 4টা প্রশ্নের একটা উত্তর, এই প্রতারণা। এখন বিএনপি তাহলে বলবে যে আমরা এই প্রতারণা মানে প্রতিবাদ জানিয়েছি, যদি বলতে যে আমরা এটা মানি না, আমরা আন্দোলনে যাব, তখন অন্তর্বর্তীকালীন সরকারের পতনের আন্দোলন ছাড়া আর কিছু ছিল? এরপরে দেশ কোথায় যেত? সুতরাং বিএনপি প্রতিবাদ জানিয়েছে এবং একই সাথে বলেছে আমরা ক্ষমতায় গেলে যতটুকু বিষয়ে সম্মত হয়েছি আমরা এতটুকু বাস্তবায়ন করব। জুলাই জাতীয় সনদ নিয়ে শেষ করি। জুলাই জাতীয়, আমি আপনার কাছে আসবো, এইটা শেষ করি, একই প্রসঙ্গ তো বারবার আসবো না। জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি বারবার বলছে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী বারবার বলছেন, তারপরও জামাতের আমির তিনি বারবার মিথ্যাচার করছেন। হোয়াট ইজ দিস? এটা পলিটিক্স হতে পারে না।